হাই স্টুডেন্ট, দিস ইজ তুন্না। আমরা যে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের সিরিয়ালি জাবেদার উপর ভিডিও মেকিং করা শুরু করেছি, আজকে তার তৃতীয় পর্ব। আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের মধ্যে কয় জাবেদা এবং বিক্রয় জাবেদা সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা আমাদের কয় জাবেদা ও বিক্রয় জাবেদার ক্লাসটি দেখো না, অবশ্যই দেখে নেবে, কারণ কয় জাবেদা ও বিক্রয় জাবেদা ব্যতীত তুমি অন্যান্য যে খরচের জন্য যে জাবেদাগুলো আছে এগুলা বুঝতে পারবে না। যারা ক্রয় ও বিক্রয় জাবেদাগুলো দেখেছো, আশা করি তোমরা আজকের ক্লাসটি অবশ্যই বুঝতে পারবে। আজকেও তোমাদের জন্য একটি আমি চমক রাখার চেষ্টা করেছি থেরাপি পদ্ধতিতে। আজকে বেতনের যে জাবেদাগুলো আছে এগুলো আমরা তোমাদেরকে থেরাপি পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটি ওই যে হিসাব সমীকরণের যে সূত্রগুলো আছে এগুলা আমাদের ভিডিওর মধ্যে ক্লাসটির মধ্যে এমবেড করার চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে হিসাব সমীকরণের সূত্রগুলো দিয়ে কিভাবে জাবেদা করতে হয়। ঠিক আছে? হিসাব সমীকরণ 2 নং সূত্রের সাহায্যে, অর্থাৎ এই যে 2 নং সূত্র আছে কি, খরচ বৃদ্ধি পেলে ডেবিট ই বৃদ্ধি, খরচ হ্রাস পেলে ক্রেডিট ই হ্রাস। এই সূত্রের সাহায্যে খরচের যত সমস্ত হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে যে খরচগুলো আছে, ব্যয়গুলা, প্রত্যেকটা ব্যয়ের সূত্রগুলা কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু প্রত্যেকটা ব্যয়ের জাবেদাগুলো সমাধান করতে হবে। ঠিক আছে? এই সূত্র থেকে আমরা ক্লাসগুলো সমাধান করব। ঠিক আছে? আজকে দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেতন। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? বেতনের প্রত্যেকটা জাবেদা। তোমাদের দশম শ্রেণীর মধ্যে বেতন, নবম ও দশম শ্রেণীর মধ্যে বেতনের যে জাবেদাগুলো আছে, দ্বিতীয় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যে জাবেদাগুলো আছে, প্রত্যেকটা জাবেদা নিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি ডিজাইন করার চেষ্টা করেছি, যাতে বেতনের জাবেদার মধ্যে তোমরা আর কখনো সমস্যায় না পড়ো। ঠিক আছে? তো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো, 1 থেকে 16 পর্যন্ত আমরা ক্রয় ও বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমাদের সিরিয়ালটি 17 থেকে শুরু হয়েছে। প্রথম লেনদেনটি হচ্ছে কি, প্রথম লেনদেন হচ্ছে আমাদের জন্য নগদে বেতন প্রদান। নগদে বেতন প্রদান। ঠিক আছে? আমি তোমাদের জন্য একটি রুলস লিখে চেষ্টা করেছি যে মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ওই হিসাব সবসময় ডেবিট হবে। ওই হিসাব আমার জন্য কি সবসময়, প্রতিষ্ঠানের মালিক যে হিসাবে খরচ পরিশোধ করবে ওই হিসাব আমার জন্য সবসময় কি হবে, ডেবিট হবে। ঠিক আছে? এখন দেখো, নগদে বেতন প্রদান কে করেছে? প্রতিষ্ঠানের মালিক। আছে, তোমাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। ধরো তোমার প্রতিষ্ঠানে 2 জন কর্মচারী কাজ করে, 2 জন কর্মচারী কাজ করে, তাহলে কি নির্দিষ্ট হিসাবকাল শেষে এই কর্মচারীদেরকে কি বেতন পরিশোধ করতে হবে না? অবশ্যই তোমাকে ওই কর্মচারীদেরকে বেতন পরিশোধ করতে হবে, যেহেতু তুমি প্রতিষ্ঠানের মালিক। তাহলে আমি কি রুলসটি কি লিখেছিলাম যে মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ওই হিসাব আমার জন্য সব সময় ডেবিট হবে। তাহলে এখন প্রতিষ্ঠানের মালিক কোন হিসাবে খরচটা পরিশোধ করছে? বেতন হিসাবে। কোন হিসাবে খরচটা পরিশোধ করছে? বেতন হিসাবে। আমরা কি এই যে খরচে সমীকরণ সূত্রের সাহায্যে জানি যে কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, যে তাহলে কি যে বেতন প্রদান করার কারণে আমার কি অবশ্যই খরচটা বৃদ্ধি পেয়েছে। খরচটা কোন হিসাবে বৃদ্ধি পেয়েছে? বেতন হিসাবে। বেতন হিসাবে, এই কারণে কি বেতন হিসাব ডেবিট হবে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট খরচটা, এবং খরচটা কোন হিসাবে বৃদ্ধি পেয়েছে? বেতন হিসাবে। বেতন হিসাব তাই আমাদের জন্য ডেবিট হয়। তারপর বেতনটা আমি কি দিয়ে পরিশোধ করেছি এটা আমাকে বুঝতে হবে। এখানে যেহেতু বলা আছে যে নগদে, তাহলে কি ধরে নিতে হবে আমি নগদে বেতনটা পরিশোধ করেছি। নগদ কি ছিল আমার জন্য? সম্পদ। আমরা জানি এই যে সূত্রের মধ্যে আছে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, যেহেতু আমি নগদ টাকা দিয়ে বেতন পরিশোধ করেছি তার মানে আমার প্রতিষ্ঠান নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি জাবেদাটা বুঝতে পেরেছ? আবার আচ্ছা, আমি দেখো আবার বুঝিয়ে বলার চেষ্টা করছি তোমাদের, যে মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ওই হিসাব আমার জন্য সবসময় কি হবে? ডেবিট হবে। মালিক যে হিসাবে খরচ পরিশোধ করবে ওই হিসাবটা আমার জন্য ডেবিট হবে, যেহেতু আমি প্রতিষ্ঠানের মালিক। কোন হিসাবে খরচটা পরিশোধ করেছি এখন? বেতন হিসাবে। তাহলে আমার জন্য কি বেতন হিসাব ডেবিট, আর যেহেতু নগদ টাকা দিয়ে খরচগুলো পরিশোধ করেছি, নগদ টাকা হ্রাস পেয়েছে, এই কারণে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? দেখো পরবর্তীটা দেখো, এটা না বুঝলেও পরবর্তীটা আস্তে আস্তে তোমরা যখন প্রত্যেকটা জাবেদা দেখবে বুঝে যাবে, খুব সহজে বুঝে যাবে। খুব সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ জাবেদা ছাড়া তুমি দ্বিতীয় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত কোনো অঙ্কই সমাধান করতে পারবে না। ঠিক আছে? জাবেদা ভুল করলে তোমার অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তাই জাবেদার উপর তোমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ জাবেদা ছাড়া সৃজনশীলের মধ্যে পুরোপুরি আনসার করা সম্ভব নয়। দেখো দ্বিতীয়টি হচ্ছে কি, বেতন প্রদান 10,000 টাকা। প্রথমটি এবং দ্বিতীয়টির মধ্যে পার্থক্য কি দেখো তো? দেখো প্রথমটি নগদ ছিল, কিন্তু দ্বিতীয় লেনদেনের মধ্যে নগদ লিখা নাই। ঠিক আছে? কিন্তু বেতন প্রদান আছে। আচ্ছা দেখো, কোনো খরচই বাকিতে পরিশোধ করা যায় না। বাকিতে কোনো খরচই পরিশোধ করা যায় না।
খরচ কি অগ্রিম অথবা বকেয়া রাখতে পারবা তুমি, কিন্তু বাকিতে খরচগুলো পরিশোধ করা যায় না। আচ্ছা আমি কি বলতে এভাবে কি আমি বলতে পারবো যে তোমাকে আমি বাকিতে এই মাসের টাকাগুলো দিয়ে দিয়েছি? এরকম কি হয়? হুম, এরকম কোনোদিনও হবে না, ঠিক আছে, কখনোই হবে না। তাহলে কি তুমি ধরো তুমি আমার কাছে টাকা পাবে 2 মাসে, তুমি আমার প্রতিষ্ঠানের কর্মচারী, তোমাকে বলবো যে কি, ধরো তোমার নাম রফিক, তোমাকে বলবো যে রফিক তোমাকে আমি 2 মাসের টাকা পরবর্তী মাসে দিয়ে দেব, অথবা রফিক তুমি 2 মাসের টাকা অগ্রিম নিয়ে নাও, এভাবে হয়, ঠিক আছে। কিন্তু কি বেতন তোমাকে আমি বাকিতে বেতন দিয়ে দিয়েছি, এরকম কি বলা যায় বেতনের ক্ষেত্রে? না, ক্রয় বিক্রয় তুমি বাকিতে করতে পারবে, কিন্তু যে কোনো ধরনের খরচ, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনিহারি, বহন খরচ, বিমা খরচ, পেকিং খরচ, অবচয়, অবলোপন, এই যে খরচগুলো আছে না, এগুলো কখনোই বাকিতে পরিশোধ করা যায় না। এটা মনে রাখবে সব সময়, নাম থাকুক অথবা নগদ লিখে থাকা অথবা না থাকুক, ঠিক আছে। তোমাকে সবসময় মনে রাখতে হবে কি খরচগুলো সবসময় তুমি নগদেই পরিশোধ করছো। যদি চেক না লিখা থাকে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় লেনদেনটি হচ্ছে কি বেতন প্রদান 10,000 টাকা, বেতন প্রদান 10,000 টাকা। অর্থাৎ কি করতে হবে, আমি আগে আবার মনে রাখতে হবে যে কি মালিক যে হিসেবে খরচ পরিশোধ করে ওই হিসেবটা আমার জন্য ডেবিট হয়। তাহলে মালিক এখন কোন হিসেবে খরচটা পরিশোধ করেছে? বেতন হিসেবে। তার মানে বেতন হিসাব ডেবিট, আর কি দিয়ে পরিশোধ করেছে? নগদ টাকা, যেহেতু চেক বলা নাই তার অর্থ হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর লেনদেনটি দেখো, চেকে বেতন প্রদান 50,000 টাকা, বেতন প্রদান করেছে। আবার যে মালিক কোন হিসেবে খরচ পরিশোধ করেছে? বেতন হিসেবে, তাহলে বেতন হিসাব ডেবিট হবে, বেতন হিসাব ডেবিট হবে। আর খরচটা কি দিয়ে পরিশোধ করেছে? উম, আমাকে এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে, খরচটা কি দিয়ে পরিশোধ করেছে। আগে পূর্বে দুইটি লেনদেনের মধ্যে নগদ ছিল, এখন এই লেনদেনের মধ্যে কি লেখা আছে? চেক। চেকের জন্য আমরা জানি চেকের জন্য কোন হিসাব আসে? ব্যাংক হিসাব। ক্রয় ও বিক্রয় লেনদেনের মধ্যে কিভাবে ব্যাংক হিসাব আসে আমরা বুঝিয়ে বলেছি। তোমরা যারা আমাদের ক্রয় ও বিক্রয়ের যে ক্লাস 2টি আছে থেরাপি পদ্ধতিতে জাবেদা বুঝার, ওগুলা যদি না শুনে থাকো অথবা না দেখে থাকো, অবশ্যই আমাদের প্রথম ক্লাস 2টি দেখবে, ঠিক আছে। দেখো তাহলে এই লেনদেনটি কি হচ্ছে? বেতন হিসাব ডেবিট, জাবেদাটি হচ্ছে বেতন হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, যেহেতু সাইকে বেতনটা পরিশোধ করেছে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তারপরে লিখেছি কি দেখো, জনাব করিমকে বেতন প্রদান 10,000 টাকা। আচ্ছা, এই লেনদেনটি এভাবে লিখার কারণ কি, আমরা যখন ক্রয় ও বিক্রয়ের উপর জাবেদা লেনদেনগুলো লিখেছিলাম তখন কি হতো যে নাম আছে নগদ লিখা নেই, নাম আছে নগদ লিখা নেই, অর্থাৎ বুঝাতো কি যে লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে। কিন্তু বেতনের ক্ষেত্রে তোমাকে পূর্বে আমি বলে দিয়েছি যে কি বেতন কখনো বাকিতে পরিশোধ করা যায় না। বেতন কি অগ্রিম হয় অথবা বকেয়া হয়, কিন্তু বেতন বাকিতে পরিশোধ করা যায় না, ঠিক আছে। অর্থাৎ তো করিমকে নাম থাকলেও কি এখন আমাকে ধরে নিতে হবে যে কি লেনদেনটি অবশ্যই নগদে সংগঠিত হয়েছে, অবশ্যই নগদে সংগঠিত হয়েছে। তাহলে নগদে বেতন প্রদানের জাবেদা কিন্তু আমরা জানি কি যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর লেনদেনটি হচ্ছে কি অগ্রিম বেতন প্রদান 50,000 টাকা, অগ্রিম বেতন প্রদান। আচ্ছা, অগ্রিম বেতন বলতে কি বোঝায় বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। অগ্রিম বেতন হচ্ছে, ধরো আমার প্রতিষ্ঠানে 5 জন কর্মচারী কাজ করে, 5 জন কর্মচারী কাজ করেন, ঠিক আছে। তাহলে আমি ওই 5 জন কর্মচারীকে জানুয়ারি মাসের 1 তারিখে নিয়োগ দিয়েছি এবং 5 জনকে 1 বছরের জন্য বেতনগুলো পরিশোধ করে দিয়েছি, যে তোমরা প্রত্যেক মাসে 10,000 টাকা করে 1 বছরের জন্য 12 মাসের বেতন দিচ্ছি, 1,20,000 টাকা জানুয়ারি মাসের 1 তারিখে দিয়ে দিয়েছি। আচ্ছা, ওই যে শ্রমিকগুলো আছে ওরা কি আমার প্রতিষ্ঠানে জানুয়ারি মাসের 1 তারিখে কি 1 বছরের কাজ করেছে? অবশ্যই না, কিন্তু আমি ওদেরকে 1 বছরের জন্য বেতন দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমার জন্য কি অগ্রিম খরচ, অগ্রিম খরচ। আর আমরা জানি কি অগ্রিম খরচ আমাদের জন্য সম্পদ হয়, অগ্রিম খরচ কি আমার জন্য সম্পদ। বেতনটা হচ্ছে খরচ, বেতনের পাশে যখন পূর্বে অগ্রিম লিখে থাকে তাহলে অগ্রিম বেতনটা আমার জন্য সম্পদ হয়ে যায়। কিভাবে দেখো, আমি যে ওই কর্মচারীদেরকে যে 1 বছরের জন্য বেতন দিয়েছে, ওরা কি আমার প্রতিষ্ঠানে কাজ করেছে এখনো 1 বছর? না, অবশ্যই করে না, 12 মাস এখন আমার প্রতিষ্ঠানে ওরা কাজ করে নাই। তাহলে যে জানুয়ারি মাস কাজ করছে ওই শুধু জানুয়ারি মাসের খরচ, ওইটাই খরচ হবে, ঠিক আছে। আরো 11 মাস আমার কি ওই ওই কর্মচারীদের থেকে আমি কি আরো 11 মাসের বেতন পাবো, ঠিক আছে, অথবা 11 মাসের বেতনের বিনিময়ে আমি শ্রম পাবো। তাহলে ওগুলা যেহেতু আমি এখনো পাই নাই, এগুলো আমার জন্য কি বেতনটা যেহেতু অগ্রিম পরিশোধ করে রেখেছি তাই আমার জন্য বেতনটা হচ্ছে সম্পদ। বেতনটা আমার জন্য কি অগ্রিম বেতনটা আমার জন্য সম্পদ। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে সম্পদটা কোন হিসেবে বৃদ্ধি পেয়েছে? অগ্রিম বেতন হিসেবে। তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন হিসাব
ডেবিট, এবং আমি কি দিয়ে অগ্রিম বেতনটা পরিশোধ করেছি? চেক দিয়ে, অর্থাৎ টাকাগুলো আমার ব্যাংক থেকে যাবে, ঠিক আছে? এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট, অগ্রিম বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই লেনদেনটি কি তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তী লেনদেনটি দেখো তাহলে। বকেয়া বেতন 50,000 টাকা। আচ্ছা, পূর্বে আমি কি অগ্রিম বেতন সম্পর্কে বলেছি? বেতন অগ্রিমও হতে পারে, আবার বকেয়া হতে পারে। ওই যে আমি পূর্বের লেনদেনের মধ্যে বলেছি না যে 5 জন কর্মচারীকে আমি 1 বছরের জন্য বেতনগুলো অগ্রিম পরিশোধ করেছি। এখন ধরো আমার প্রতিষ্ঠানে 2 জন কর্মচারী কাজ করে জানুয়ারি 1 তারিখ থেকে, ঠিক আছে? জানুয়ারি 1 তারিখ থেকে কাজ করে, কিন্তু জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, ধরো আমি এই 2 মাসের বেতন এখনো ওই কর্মচারীদেরকে পরিশোধ করি নাই, ঠিক আছে? তার মানে কি ওরা আমার কাছে এই 2 মাসের বেতন পাবে। তাহলে আমার নিকট অথবা আমার প্রতিষ্ঠানের নিকট যদি অন্য কেউ পাবে বলে দাবি করে, এগুলাকে আমি কি হিসেবে জানবো? দায় হিসেবে। তার মানে এই যে 2 জন কর্মচারী কাজ করে, ওদেরকে বেতনগুলো আমি পরিশোধ না করার কারণে আমার কিন্তু 2টি হিসাব বৃদ্ধি পেয়েছে। কি কি হিসাব বাড়ছে? আমার খরচটাও বেড়ে গেছে এবং দায়টাও বেড়ে গেছে। বেতন পরিশোধ না করার কারণে আমার কি খরচটাও বেড়ে গেছে এবং দায়টাও বেড়ে গেছে। আমরা জানি কি খরচ বৃদ্ধি পেলে কি হয়? এই যে রুলসে আছে আমরা যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে কোন হিসাবে খরচটা বৃদ্ধি পেয়েছে? বেতন হিসাবে। তার মানে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব আমার জন্য কি ডেবিট। আর কোন হিসাবে দায়টা বৃদ্ধি পেয়েছে? বকেয়া বেতন হিসেবে। বকেয়া বেতন আমার জন্য কি দায়। বকেয়া বেতন আমার জন্য কি দায়। তাহলে বকেয়া বেতন আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অর্থাৎ বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তার মানে কি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন যে কথা, ঠিক আছে? বেতন বকেয়া আছে ও একই কথা, ঠিক আছে? এই বকেয়া বেতনের জন্য যে জাবেদাটি হবে, বেতন বকেয়া আছে 20,000 টাকা, এটির জন্য একই জাবেদা, ঠিক আছে? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তোমরা তো এই যে সবসময় এই যে রুলস দিয়েছে, এই রুলসটি মুখস্থ রাখার চেষ্টা করবে। প্রত্যেকটা খরচের জাবেদা তুমি এই রুলসের মধ্যে থেকে সমাধান করতে পারবে, ঠিক আছে? যে কি হচ্ছে, এটি হচ্ছে কি মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ওই হিসাব সবসময় ডেবিট হবে, ওই হিসাব সবসময় ডেবিট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি, থেরাপি পদ্ধতি। আজকে আমি আবারও তোমাদেরকে থেরাপি পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থেরাপি পদ্ধতি হচ্ছে খুব সহজ একটি পদ্ধতি, যে সিস্টেমের সাহায্যে তুমি কি জাবেদাগুলো খুব সহজে মনে রাখতে পারবে, ঠিক আছে? দেখো, নগদে, চেকে, অগ্রিম ও বকেয়া বেতন প্রদান করা হলে, নগদে, চেকে, অগ্রিম ও বকেয়া বেতন প্রদান করা হলে। আচ্ছা দেখো, বেতন তোমার জন্য যেহেতু মালিক যে হিসাবে খরচ করে, আমরা রুলসের সাহায্যে জানি যে মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ও হিসাব সব সময় ডেবিট হয়। এই কারণে মালিক যদি বেতন হিসাবে খরচ পরিশোধ করে, বেতন সব সময় আমার জন্য কি হবে? ডেবিট হবে। বেতন সব সময় আমার জন্য ডেবিট হবে। যখন নগদে বেতন প্রদান করে নগদান হিসাব ক্রেডিট, যখন চেকে বেতন প্রদান করে তখন ব্যাংক হিসাব ক্রেডিট, যখন বেতনগুলো কি বকেয়া থেকে যায়, অর্থাৎ এখনো পরিশোধ করে না, পরে করবে, এরকম যখন থেকে যায় তখন বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে। আর বেতন সবসময় কি হবে? ডেবিট হবে। একটা এই মাত্র লেনদেন আছে যেহেতু একটি ভিন্ন, এটি হচ্ছে কি যে অগ্রিম বেতনটি, অগ্রিম বেতনটির ক্ষেত্রে কি মালিক অগ্রিম বেতন আমার জন্য সম্পদ, অগ্রিম বেতনটা আমার জন্য কি সম্পদ। আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এই কারণে অগ্রিম বেতনটি ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে, যেহেতু নগদ টাকায় অগ্রিম বেতনটি দিয়েছে। এই লেনদেনটি একটু ভিন্ন। আর নাহলে প্রত্যেকটা লেনদেন আমরা কি যে হিসাবে খরচ পরিশোধ করবো ওই হিসাব ডেবিট করব, আর যা দিয়ে খরচ পরিশোধ করব, নগদের টাকা দিয়ে যদি খরচ পরিশোধ করি নগদান হিসাব ক্রেডিট, চেক দিয়ে যদি খরচ পরিশোধ করি ব্যাংক হিসাব ক্রেডিট, তারপরে যায় যদি বেতনগুলো বকেয়া থেকে যায় তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট, ঠিক আছে? আশা করি তোমরা বেতনের যে ক্লাসটি আছে খুব মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে বাড়ার জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।